বুঝলাম না, আজকাল রাতটা কেমন জানি থমথমে। করিম ভাইজান কইছিল গরুস্থানে নাকি নতুন একটা সমস্যা দেখা দিছে, রাইতে নাকি কান্নার শব্দ শোনা যায়। ওইসব কথা বাদ দাও তো, তুমি তো এমনিতেই ডরপুক, তার উপরে রাত বিরাতে করিম ভাইয়ের লগে ঘোরো, আমার কিন্তু ডর লাগে। আরে ডরের কি আছে, করিম ভাইজান লগে থাকলে জমও আমারে শুইতে পারবো না। ভাইজানের কাছে এমন সব তাবিজ আছে, জিন ভূত সব পালায়া যায়। তা ঠিক, কিন্তু শুনছি আমাবস্যার রাইতে নাকি নিশিরা গ্রামে নামে, মানুষের গলা নকল কইরা ঘর থাইকা বাইর কইরা নিয়া যায়। তুমি সাবধানে থাইকো। হঠাৎ করেই উঠানের বেড়ার ওপাশ থেকে কারোর ভারী পায়ের শব্দ পাওয়া গেল, আর তারপর পরিচিত সেই গলার আওয়াজ। রতন, ও রতন, বাড়িতে আসস নি? আরে ওই তো ভাইজান এসে পড়ছে। আসি ভাইজান, খারান আইতাছি। এত রাইতে করিম ভাই আইলো কেন? উনি তো এশার নামাজের পরে গোরস্থানে থাকে। হয়তো বিশেষ কোনো দরকার, তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। রতন দরজা খুলে উঠানে নামল, দেখল উঠানের এক কোনায় কাঁঠাল গাছের নিচে করিম দাঁড়িয়ে আছে। তার মুখটা আধারে ঢাকা, হাতে একটা বড় পলো আর কাঁধে গামছা। আসসালামু আলাইকুম ভাইজান, কি ব্যাপার, আজকে গরুস্থানে যান নাই? ওয়ালাইকুম আসসালাম। আজ গরুস্থানে কাম নাই, খবর পাইলাম পদ্মা দিঘির পানি কমছে, বিশাল বোয়াল আর শোল মাছ নাকি আটকা পড়ছে কাদার মধ্যে। চল আজ মাছ ধরতে যাই। পদ্মা দিঘি? ওই দিঘি তো গ্রামের সীমানার বাইরে, আর শুনছি ওইখানে নাকি খারাপ বাতাস আছে, মনুবীরা মানা করে ভাইজান। আমি লগে থাকলে তোর আবার কিসের ডর? তুই কি আমারে বিশ্বাস করস না রতন? নাকি বিয়া কইরা বউয়ের আসলে বাইন্ধা গেলি? সিসি ভাইজান, কি যে কন, আপনি কইলে আমি আগুনের নদীতেও নামতে পারি। খারান ভাইজান, আমি টর্চটা লয়ে আসি। আরে টর্চ লাগবো না, আজকা চাঁদের আলোই যথেষ্ট, লগে শুধু একটা ধামা নে। রতন ঘর থেকে একটা ধামা নিয়ে বেরিয়ে এলো। ময়না জানালা দিয়ে দেখল তার স্বামী করিম ভাইয়ের পেছনে পেছনে অন্ধকারের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু ময়নার মনে একটা খটকা লাগলো, করিম ভাই তো সবসময় ডান পায়ে হাঁটা শুরু করে, কিন্তু আজ বাম পায়ে হাঁটলো কেন? আর তার শরীর থেকে কেমন একটা পচা ডোবার গন্ধ ভেসে আসছে বাতাসে। গ্রামের নির্জন মেঠো পথ, দুপাশে ঘন বাঁশঝাড়, বাতাস একেবারে বন্ধ। করিম হনহন করে হাঁটছে, রতন তার সাথে তাল মেলাতে পারছে না। ভাইজান, একটু আস্তে হাঁটেন, আপনার পায়ে কি চাকা লাগাইছেন নাকি? আর আপনি আজকে কথা কইতাছেন না কেন? মাছের ধ্যানে আছি রতন, কথা কইলে মাছ পালায়। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন, বাঁশঝাড়ের ওই মাথায় কে যেন বসে আছে। আরে পাগলা কালু, ওরে বার্তা দিস না, চল। বাঁশঝাড়ের নিচে আসলেই কালু ফকির বসেছিল, ছেঁড়া কম্বল গায়ে। রতনদের দেখেই সে বিকট স্বরে হেসে উঠল। ও রতন, কার পিছে যাস? কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? ওইটা তো মানুষ না, ওইটা মায়া, মায়া। এই পাগলা, চুপ কর। ভাইজান, দেখছেন পাগলে কি কয়? পাগলের কথায় কান দিস না রতন, দিঘি আইসা বসছে, পানির শব্দ শুনতে পাস? পদ্মা দিঘির পার, দিঘির পানি তেলতেলে কালো,
চাঁদের আলো পানিতে পড়ে অদ্ভুত এক মায়া তৈরি করছে। ছদ্মবেশী করিম দিঘির একদম কিনারে গিয়ে দাঁড়ালো। রতন, তুই পানিতে নাম, আমি পারে থাকি। তুই ধামা দিয়া কাঁদা শাক, মাছ পাবি। ভাইজান, আপনি নামবেন না? পানি তো অনেক ঠান্ডা পানি হইতেছে। আর গন্ধটা, ভাইজান, এই পচা গন্ধটা আপনার শরীর থেকে আসতেছে না তো? করিম ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকালো। তার চোখ দুটো এখন আর স্বাভাবিক নেই, জ্বলন্ত কয়লার মতো লাল। মুখে কোনো হাসি নেই, চামড়াগুলো যেন ঝুলে আছে। এক গন্ধ? হ, কবরের গন্ধ। তুই নামবি কি না ক, নাকি আমি তোরে নামাবো? আপনি আপনি কে? আপনি তো করিম ভাইজান না? করিম ভাইজান তো আতর মাখে, পচা গন্ধ গায়ে থাকে না। আপনি কে? আমি করিম, আমি তোর জম। পানিতে নাম, পানিতে নাম কইতাছি। করিমের হাত দুটো হঠাৎ লম্বা হয়ে রতনের দিকে এগিয়ে আসতে লাগলো। রতন ভয়ে পড়ে গিয়ে পেছনের দিকে সরতে লাগলো। ঠিক তখনই গ্রামের দিক থেকে কারো দৌড়ে আসার শব্দ শোনা গেল। রতন, ও রতন, খবরদার পানিতে নামবি না। পদ্মা দিঘির পার, পরিবেশ থমথমে। করিমের হাত রতনের গলার কাছে প্রায় পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে আসলো আসল করিম। এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে একটা লোহার শিক নিয়ে বাঘের মতো গর্জন করে বেরিয়ে এলো। রতন, মাটিতে শুইয়া পর, খবরদার ওর চোখের দিকে তাকাইবি না, ওইটা শয়তান। ভাইজান, আপনি আপনি এইখানে? তাইলে তাইলে আমার সামনে এটাকে? রতন, ওরে বিশ্বাস করিস না, ওইটা মায়া। আমি তোরে বাঁচাইতে আইছি, আমার হাত ধর।